নমস্কার, আমাদের স্টার প্রোডাকশনের সমস্ত দর্শক বৃন্দদেরকে জানাই নমস্কার। আমি পায়েল, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের নিজস্ব চ্যানেল। আবারও আমাকে দেখছেন নতুন ভাবে, নতুন রূপে। আগে দেখেছেন বহু দিন আগে, বহু দিন নয় বহু বছর আগে, আবারও দেখছেন নতুন করে স্টার প্রোডাকশনের মাধ্যমে। এভাবেই দেখতে থাকুন আমাকে, আরো সবাইকে এগিয়ে যাওয়া চলার পথে পাশে থাকুন, পাশে থাকবেন আমার বিশ্বাস। নমস্কার। আমি আরেকটা দলের কথা বলবো, যে দলটি তুলনামূলক একেবারে নতুন ছিল এবং আপনি সেই সময়তে একেবারে যাকে বলা যায় খ্যাতির মধ্যগগনে, সেই সময় কিন্তু অদ্ভুতভাবে একটি দলকে প্রায় নিজের মতো করেই তুলে ধরেছিলেন, তিলোত্তমা অপেরা। হ্যাঁ, লালমাটির লায়লা। লালমাটির লায়লা, যদি একটু কিছু বলেন। তিলোত্তমা অপেরা লালমাটির লায়লা যিনি করতে এসেছিলেন, পরবর্তীকালে হঠাৎ করে উনি দলটা বললেন আমি আর চালাতে পারছি না, আমার অন্য জায়গায় কাজ এসে গেছে, আমি সেখানে চলে যাচ্ছি। তখন আমি দলটা নিয়েছিলাম, আমি আর আমার কর্তা মিলে দলটা নিয়েছিলাম, নিয়ে আমরা বইটা করেছিলাম। সুপারহিট বই হয়েছিল, কিন্তু আমি দল চালাবার যে ক্ষমতাটা সেটা আমার জানা ছিল না, তখন আমি পারতাম না অভিনয় করে দলটা চালাতে পারতাম, সেই জন্য আমি দলটা চালাইনি। তবে তাতে ক্ষতি হয়নি আমার। আচ্ছা, এটা আপনারই দল ছিল? হ্যাঁ, তিলোত্তমা অপেরা। মানে উনি ছেড়ে চলে যাওয়ার পর আমার, দেখুন, রেজিস্ট্রি করা আমি নামে করিনি, কিন্তু আমার সমস্ত দায়িত্বটা ছিল টাকা পয়সা দেওয়া নেওয়া, বায়না টায়না সমস্ত করা টরা সমস্ত কিছু করেছি, কিন্তু এটা খুব ঝামেলা ছিল, যেটা আমি পারিনি। পরবর্তীকালে সেটা চালাতে পারিনি। আমি বললাম না, দল আমি করতে পারবো না, আর দল চালাবার মতো ক্ষমতা আমার নেই। দল চালাতে গেলে অনেক কিছু অভিজ্ঞতা থাকা দরকার, সে অভিজ্ঞতা আমার ছিল না, যার জন্য আমি অভিনয় করতে এসেছি, অভিনয় করবো, অভিনয় করেই সবকিছু করেছি। অভিনয় করে ঘর বাড়ি, ছেলে মানুষ করা, সমস্ত কিছু, ছেলে পড়াশোনা করা, সমস্ত কিছু এই যাত্রা দল থেকেই করেছি এই পর্যন্ত। গান, দেখুন, গান বলতে গেলে প্রশান্ত ভট্টাচার্য আমার সুরকার যিনি ছিলেন, প্রশান্ত ভট্টাচার্য, রামকুমার চট্টোপাধ্যায়, শ্রীকুমার চট্টোপাধ্যায়, আমি এনাদের সুরে কাজ করি। পশুপতি ঘোষ, মানে কুমার শানুর যে বাবা, পশুপতি ভট্টাচার্য, ওনার সুরেও আমি কাজ করেছি। তো যাই হোক, গান যখন শুনতে চেয়েছেন, আমি 4 লাইন প্রশান্ত বাবু, আগে 4 লাইন মনে হয় হীরা ছেলের গান না কিসের গানের গান, আমার ঠিক খেয়াল নেই। একটু ঘটনাটা উল্লেখ করে, সিচুয়েশনটা উল্লেখ করেন। হ্যাঁ, বাইজি টাইপের। তা আমাকে জোর গান গাইতে বলা হয়েছে। বাইজি, তখন তো বাইজিরা শুধু গানই গাইতেন না, গান গাইতে হবে, তা গান গাও। তা আমাকে জোর করে নিয়ে এসেছে, জোর করে ধরে নিয়ে এসে বাইজি করেছে সেই সিচুয়েশন গানটা। তা যেটুকুনি মনে আছে সেটুকুনি করছে। কিন্তু कुछ तो तन्हाई की रातों में सहारा होता, तुम ना होता सही जीकर तुम हरा होता, আমার নিশুত রাতে তুমি তো এলে না প্রিয়, তবু যদি কিছু কথা থাকে বলে দিও। কতগুলো মনে আছে। আর আমার বিখ্যাত বই কালো মেয়ের কান্না, কালো মেয়ের কান্নায় সুর দিয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, আর আমার হিরো ছিল সুবীর, অনাদিদা ওখানে অভিনয় করেছেন, আর ছবির তালিকা একেবারে টোটালি মিউজিক্যাল ব্যাপার। আর গানের কবির লড়াইয়ের ব্যাপারটা ছিল তো, গানে
মানে কালো মায়ের কান্না সত্য ঘটনা অবলম্বনে বইটা লেখা, যে প্রথম মহিলা কবিয়াল, যেটা অসিত বন্দ্যোপাধ্যায়ের মুখে আমি শুনেছি। আমরা একটু ঘটনাটায় যাব, তার আগে হচ্ছে সুবীর বাবু আর সেই সাথে রামকুমার বাবু, একটু দুজনের সম্পর্কে একটু শুনে নেব। সুবীর এই বছর প্রথম এলো। আচ্ছা, হ্যাঁ, এই বছর প্রথম এলো কালো মেয়ের কান্না। অসাধারণ গান, অসাধারণ, তুলনাবিহীন। ভাই তুই শুনছিস কিনা আমি জানি না, তুই শুনলে বলিস। হ্যাঁ, অবশ্যই শুনবি। আর তোর গান আমি এখনো মুগ্ধ ভাব ভাই, ভীষণ 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 ক্লাসিক্যাল গান আর্টিস্ট, ভীষণ। অত ভালো গাই আমি পরবর্তীকালে পাইনি, এখন পাচ্ছি কিন্তু তখন পাইনি। সুবীরবাবু, আপনাকে, আপনি যদি আমাদের চ্যানেল নাও দেখেন, আপনাকে আমরা পৌঁছে দেবো, কথা দিলাম। না ভাই, অসাধারণ অভিনয় করেছে। আর কবিরায়ের গানগুলো ভাই যা গেয়েছেন, ও আমি জীবনে ভুলতে পারবো না, জীবনে ভুলতে পারবো না, ভোলার জিনিস নয়। যেমন গলা তেমনি গান, মানে পার্টিকুলার রামবাবু যা সুর দিয়েছেন পার্টিকুলার টোটো তুলেছে। আচ্ছা, সুন্দর। আর রামবাবুর স্কুলিংটা একটু যদি বলেন। হ্যাঁ, রামদাস সুরটা একটু অন্য ধরনের। হ্যাঁ, একটু পৌরাণিক টাইপের একটু উনি ভালোবাসতেন। তবে কবির লড়াইয়ের যে গানগুলো উনি সুর দিয়েছিলেন, অসাধারণ অসাধারণ, মানে অরিজিনাল ফর্মটা পাওয়া গেছিল। হ্যাঁ হ্যাঁ, রামবাবুর যে আসল জিনিসটা সেটা না, তার আগেও আমি পেয়েছি রামকুমার চট্টোপাধ্যায়ের বিদ্যাসুন্দর কসরজ্জানি, হ্যাঁ, এইটা আমি পেয়েছি। রামদার প্রথম বাড়িতে গিয়ে শোনার জন্য উনি আমাকে একটা বলেছিলেন এই গানটা গাও তো, আমার সঙ্গে গাও, মানে দেখছিলেন আমি গান জানি কিনা। তা কোন গান সেটা? বাগদাদিনী বিনা পানি এসো মা শরণে, আসরে বসো গো মাতা মধ্যমণি বাগদাদিনী বিনা পানি এসো মা শরণে, আসরে বসো গো মাতা মধ্যমণি হয়ে। এই আসরে বসো গো মাতা মধ্যমণি হয়ে, আমরা নিব মাতা তব শ্রীচরণ, আমরা পুজিব মাতা তব শ্রীচরণ। জিহ্বাতে দাও গো মাতা শতেক বচন, ভগবতী ভারতী হস্তে বিনা লয়ে, আসরে বসো গো মাতা মধ্যমণি হয়ে। এই আসরে বসো গো মাতা মধ্যমণি হয়ে, বাগদাদিনী বিনা পানি এসো মা শরণে, আসরে বসো গো মাতা মধ্যমণি হয়ে। এই আসরে বসো গো মাতা মধ্যমণি হয়ে। এত ডিফারেন্ট ফর্ম কিভাবে গলায় পালন করতে? গানটা নিয়ে তো বেশি রিয়াজ করেছি, গানটাই আমার জীবনের সবকিছু ছিল। আমি আর কিছু পরবর্তীকালে কিছু করতে পারিনি, যাত্রার ভেতরেই গাইতাম। যাত্রার যারা শুভানুধ্যায়ী যারা আছেন, যারা যাত্রা আমাদের চ্যানেলটা দেখেন যাত্রা শিক্ষার জন্য, তাদের উদ্দেশ্যে বলি, লীনা চক্রবর্তী আর অন্যান্য বিভিন্ন দর্শকের থেকে এই জায়গাতে আলাদা যে ওনার নাচ বলা যায় বা ওনার গান বলা যায়, সবটাই কিন্তু পার্ট অফ স্টোরি হয়ে দাঁড়ায়। গানটা কিন্তু একেবারেই কখনো কখনো নিছক শুধু গান হয়ে দাঁড়ায়নি, নাচটাও একেবারেই সেটাই হয়েছে। সেটা কিন্তু পার্ট অফ স্টোরি সবসময়, উনি সাহিত্যের দিকটা সবসময় খেয়াল রেখেছেন। আর সেই কারণে কিন্তু লীনা চক্রবর্তী নামটা একেবারে অজেয়, অমর হয়ে থাকে চিরকাল যাত্রা শিল্পের ক্ষেত্রে। অন্যান্য সুরকারদের কথা, নাচের কথা যখন বললেন তখন একটা কথা না বলে কিন্তু আমার খুব অন্যায় করা হবে। নাচটা আমি শিখেছি আমার শেষদির কাছ থেকে। আমার শেষদি, আমরা 5 বোন ছিলাম তো, সবাই গান নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু আমার শেষদি গানের দিকে নজর ছিল না, গানটা ঠিক পছন্দ করতো না, ও নাচ শিখতো।
বিশেষ কি নাচ? ও নানা রকম ক্লাসিক্যাল নাচ শিখতো, আমি ভারতনাট্যম ভারতনাট্যম নানা রকম শিখতো, তখন আমি বুঝতাম না তো। পরবর্তী দিদি আমাকে, আমার শেষ দিয়ে আমাকে নাচের তালিমটা দেয়, ভারতনাট্যম থেকে আরম্ভ করে কত্থক এগুলো আমার দিদি দেয়। আর মডার্ন নাচ যেটা পরবর্তীকালে যাত্রায় গিয়ে লাগলো, মড ক্যারেক্টার করতে হবে, নাচতে হবে, এটায় কনক তখনকার দিনের নাচের একজন নন্নমলি নেপালি ভদ্রলোক ছিলেন, নামটা আমার ঠিক মনে আসছে না, আমি ওনার কাছ থেকে তালিম পেয়েছি। কনকলতা দির কাছ থেকে আমি তালিম পেয়েছি। কনকলতা দি একজন যাত্রা শিল্পী ছিলেন, পুরনো শিল্পী, খুব বড় শিল্পী, ওনার কাছ থেকে আমি তালিম পেয়েছিলাম। এই পর্যন্ত নাচটা এই জন্যই আমার এসে গেছিল, বাড়িতে ছিল তো, আমার কিছু অসুবিধা হলে আমি রিহার্সাল শেষ করে এসে যেদিন বাড়িতে আসতাম তখন দিদির কাছে বলতাম এই ব্যাপারে, তখন দিদি আমাকে দেখিয়ে দিত। নাচগুলো আমি এইভাবে আস্তে 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 তৈরি করেছি। আপনার কাছে প্রশ্ন থাকবে এটাই, যাত্রার যারা অনুসারী এবং আগামী দিনের যারা বলতে গেলে যেসব ছেলেমেয়েরা নতুন নতুন আসছেন তাদের জন্য, যে এই যে গান বা নাচ, এই যে মাধ্যমগুলো যেগুলো আছে, সেইগুলো গানের পাশাপাশি সেটাকে অভিনয়ের একটি অংশ হিসেবে তুলে ধরতে গেলে, এবং নাচের ক্ষেত্রেও ব্যাপারটা যে ফিজিক্যাল অ্যাক্টিং এর অংশ হিসেবে নাচটাকে তুলে ধরতে গেলে কোন জায়গাটায় হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়? দেখুন, আমি বর্তমানে কথা বললাম তো, বর্তমানে আমি যে অনেক শিল্পী নাচ গান অভিনয় দেখছি তো, তবে এরা আমার যতদূর মনে হয়, আমার মনে হয়, জানি না এটা সত্যি কিনা, এরা তালিম নিয়ে এসেছেন, এরা গানও শিখে এসেছেন, নাচও শিখে এসেছেন, এবং যা করছেন অভিনয় অসাধারণ। আমাদের যুগটা আলাদা, অন্যরকম একটা অভিনয় ছিল। এখন বর্তমানে যে অভিনয়টা, না বললে নয়, অনল কাকলি, তারপরে মিতালি চক্রবর্তী, অনুভব, এদের যে অভিনয় দেখছি অসাধারণ। এরা গান কিন্তু লীনা চক্রবর্তী একেবারে আলাদা, তিনি কিন্তু একেবারেই অত্যন্ত মননের দিক থেকে আধুনিক, এবং পরবর্তী যে প্রজন্ম তাকে স্বীকৃতি জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেন না এতটুকু। হ্যাঁ, এটা দ্বিধা করার তো কথা নয়। আমি তো দেখছি, আমি হয়তো সেখানে গিয়ে দেখতে পারি না, কিন্তু আমি মোবাইলের ভেতরে যাত্রা দেখছি, এত অসাধারণ কয়েকজন শিল্পী অভিনয় করছেন। সবাইকে তো চিনি না, সবাই বই হয়তো আমি দেখতে পাই না। কাকনি অনলের কথা তো বলবো না, এরা তুঙ্গে বৃহস্পতি, আমাদের যাত্রার তুঙ্গে বৃহস্পতি। হ্যাঁ, তারপরে মিতালি, অনুভব, এরাও তাই। পরবর্তী যে সমস্ত শিল্পীদের দেখছি, অনেকে, তারপরে প্রদীপ, পিয়ালি বসু টসু, হ্যাঁ, আমি নাম সবাই নামটা মনে থাকছে না, জানিও না, অসাধারণ। আপনারা এগিয়ে যান, যাত্রাকে ভালোবেসে আপনারা এগিয়ে যান, আপনাদের পেছনে দর্শক হিসেবে আমরা আছি, আমরা, আমাদের আশীর্বাদ সর্বক্ষণ আছে। যাত্রাটাকে এগিয়ে নিয়ে চলুন, যাত্রা মরতে দেবেন না। যাত্রাকে আমি ভীষণ ভালোবাসি, যাত্রা আমার প্রাণ, যাত্রা নিয়ে আমি সবকিছু করেছি এবং এখনো করছি, করব, যতটুকুনি সাহায্য করার আমি ততটুকুনি সাহায্য করব। যাত্রায় আপনারা এগিয়ে চলুন। নতুন শিল্পী যারা, তারা ভীষণ ভালো অভিনয় করছেন। সবচেয়ে বড় কথা, ডিরেক্টর যেটা দেখাচ্ছে ব্যাপারে যে সেইটা করতে পারছেন, এটাই আনন্দ লাগছে। আপনারা শিখে এসেছেন, আপনাদের পরিষ্কার বোঝা যায় না যে তা না, তবে সেটা ডিরেক্টর কতখানি দিচ্ছেন সেটা আপনারা নিতে পেরেছেন, সেটা আপনারা স্টেজে দেখাচ্ছেন, আর সেটা আমাদের ভালো লাগছে, দর্শক হিসেবে আমাদের ভালো লাগছে। তাহলে আমার যদি ভালো লাগে দর্শক হিসেবে, আমার মনে হয় অসংখ্য দর্শকের ভালো লাগবে। যাত্রাকে বাঁচান, যাত্রা ভালোবাসুন, যাত্রাকে বাঁচান, যাত্রাকে মরতে দেবেন না। অসাধারণ। ডিরেক্টরের কথা হচ্ছিল, তো ডিরেক্টরিয়াল পার্টে কাজ করতে গিয়ে আপনার নিজের অভিজ্ঞতা, আপনার যেসব ডিরেক্টরের সাথে কাজ করেছেন তাদের সম্পর্কে।